সুদখোর মহাজন ডক্টর ইউনূস সাহেবরাও একটা থিওরি দিয়েছেন অ্যাডাম স্মিথ থেকে নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। আর মোহাম্মদ ইউনূস মিন 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 করে এক নিয়ে কিচ্ছু বলবেন না। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়। ইসরায়েলের পক্ষে ডক্টর ইউনূস, আর এই ব্যাপারটি নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছিলেন এবং ইসরায়েলকে নাকি তিনি অর্থ দিয়েছেন এই ফিলিস্তিনদেরকে মারার জন্য, যেখানে ইসলামিক রাষ্ট্র, আর সেখানে তাকে নাকি মারার জন্য আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস টাকা দিয়েছেন, অনেক ডলার দিয়েছেন যেন তারা অস্ত্র কিনে তাদেরকে মারতে পারে। জি বন্ধুরা, আজকে আপনারা একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখতে চলেছেন। ডক্টর ইউনূস আসলেই কি ফিলিস্তিনের বিপক্ষে, তার মানে মুসলমানের বিপক্ষে? এরকম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তিনি বসার সঙ্গে সঙ্গেই মানুষ সবাই সব ধরনের এরকম কথা উঠে এসেছে, সবাই শেয়ার দিচ্ছেন তিনি নাকি আসলে ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনিকে মারতে চান, শেষ করতে চান, তার জন্য টাকাও তিনি দিয়েছেন শুধুমাত্র আমেরিকার পক্ষ নেওয়ার কারণে। তিনি আমেরিকার পা চাটেন, অনেক কথাবার্তা বলছেন। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই অবাক হতে বাধ্য হবেন, কেননা জাতিসংঘের মধ্যে এরকম আমেরিকার নাকের ডগায় বসে তিনি দেখেন কিভাবে ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলেন। আপনারা যারা যারা এই ব্যাপার নিয়ে খুব মাতামাতি করছিলেন সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে যেন সঠিক একটি জবাব দিলেন যে আমেরিকার পা চেটে নয়, মিনমিন করে কথা বলে নয়, পুরো বাংলা এবং ইংলিশ পুরোভাবে সুন্দরভাবে জানাই দিলেন আমেরিকার সবার সামনে, জাতিসংঘের মধ্যে তিনি সকল দেশের এরকম সরকারদের সামনে তিনি সবকিছু বলে দিলেন যে আসলে ফিলিস্তিনিকে যে মারা হচ্ছে এটা আসলে মানবাধিকার একটা মানুষ এটা করতে পারে না। এবং এই ব্যাপারে তিনি আরো কিছু কথা বললেন। চাঞ্চল্যকতায় না টেনে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, নয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের বন্ধু হয়ে পাশে থাকুন। চলুন সরাসরি আমরা এখন স্ক্রিনে যাব, তাদের কথা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন এই ব্যাপারটা একটু শুনে আসি জাতিসংঘে। চলুন ভিডিওটি দেখা যাক। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি। গত 2.5 বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী, এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি। আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, বাংলাদেশ গত 7 বছর যাবৎ মিয়ানমার হতে আগত 12 লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে আমরা বিরাট সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও আমাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে তার প্রেক্ষিতে আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের গণমানুষের, বিশেষ করে তরুণ সমাজের অফুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার
উন্মোচন করেছে। আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত, যা এই দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নত করবে বলে আমি বিশ্বাস করি। এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার উন্নয়নের সুবিধাবঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে। বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডকে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব রূপে দেখতে চেয়েছেন। আমাদের জনগণ একটা ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে। আমাদের এই তরুণীরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে, সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা, স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন। শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি। আমাদের মায়েরা, দিনমজুরিরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। তপ্ত রোদ, বৃষ্টি, মৃত্যু ভয়কে তোয়াক্কা না করে তারা সত্য ও ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল। জনগণের এই আন্দোলনে আমাদের জানা মতে প্রায় 800-এরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে। উদারনীতি, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল। 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি, যে প্রজন্ম জি, নতুনভাবে আমাদেরকে দেখতে শিখিয়েছে। এরকমটি আমরা দেখেছিলাম 1952 সালের ভাষা আন্দোলনে, বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময়। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, যে রাষ্ট্র কাঠামো দুঃসহ হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল, কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। এক কথায়, কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায় ও নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গেছিল। এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে। যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় সম্পৃক্ত, তাদের প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেইন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের একজন কৃষক বা একজন শ্রমিকের সন্তানও যেন সমাজের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে, সেই লক্ষ্যে
বিশালকার অবকাঠামো নির্মাণের বদলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির আমরা গুরুত্ব আরোপ করছি। রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভীষ্ট। বাংলাদেশে যেসব আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক চুক্তির পক্ষভুক্ত সেগুলো প্রতিপালনে আমাদের সরকার বদ্ধপরিকর। জাতিসংঘ সহ বহু পাক্ষিক বিশ্ব কাঠামোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, মর্যাদা ও স্বার্থ রক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। মাননীয় সভাপতি, গত 7 সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশের গণ আন্দোলনকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এইসব বিষয়ে ঘটনার পুনরাবৃত্তি রোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দায়িত্বভার গ্রহণের 2 সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে। এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি। বাংলাদেশে গত 1.5 দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছি। সংবাদপত্র ও গণমাধ্যমের সংস্কারের জন্যও পৃথক কমিশন সহ আরো কয়েকটি বিশেষ বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে। ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, বাংলাদেশ মনে করে যে শান্তি রক্ষা ও সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি। সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরো একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে। আর মোহাম্মদ ইউনূস মিন করে এক নিয়ে কিচ্ছু বলবেন না। আমেরিকার এখন দাসত্ব করার জন্য মোহাম্মদ ইউনূস যা আমেরিকা বলবে, উঠতে বলবে উঠবে, বসতে বললে বসবে। জো বাইডেন যদি বলে মোহাম্মদ ইউনূস ওঠো, মোহাম্মদ ইউনূস উঠে বলবে ইয়েস স্যার। জো বাইডেন যদি বলে দৌড়াও, মোহাম্মদ ইউনূস বলবে ইয়েস স্যার আমি দৌড়াচ্ছি। ডিপ স্টেটের গোলাম গোটা বাংলাদেশকে বানানোর চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস। প্রতিবাদ করুন আপনারা, বাংলাদেশের মানুষরা। এই মাতব্বররা সাহস কোথা থেকে পাচ্ছে? আপনারা নিজেরা বাংলাদেশে যারা রয়েছেন তারা প্রতিবাদ করুন, প্রতিহত করুন এই মাতব্বরদের। এই মাতব্বররা আজকে বলছে দুর্গাপুজো হতে দেবো না, তাদের কি তাদের ভাবাবেগে আঘাত লাগছে? কিভাবে আঘাত লাগছে? যুগে যুগে, দশকের পর দশক ধরে ইন্ডিয়ার কিছু ফাপরবাজ চ্যানেল, নিউজ চ্যানেল, তারা কিন্তু ইন্ডিয়ার মানুষ আসলে দেখতে পাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তাকে যত ধরনের হেনস্থা করা যায়, পচানো যায়, এরকম একটা ষড়যন্ত্রটা চালিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আর বাংলাদেশের মধ্যে শেয়ার দিচ্ছে কারা? যারা হচ্ছে আওয়ামী লীগ পন্থী এখনো বাংলাদেশের মধ্যে রয়েছে, তারা কিন্তু শেয়ার দিয়ে দিয়ে এরকম একটা খারাপ ইমপ্রেশন ফালানোর চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। কিন্তু আজকের বক্তব্যটি যেন ছিল দাঁত ভাঙ্গা জবাব, এবং সবাই যেন অবাক হয়ে যাচ্ছে। আরে ডক্টর ইউনূস দেখি এবার ফিলিস্তিনের পক্ষে নিয়ে কথা বললেন। তার মানে আমেরিকা যেহেতু ইসরায়েলকে সাপোর্ট করতেছে, সেখানে আমেরিকার নাগের ডগায় বসে এরকম ডক্টর মোহাম্মদ ইউনূস ফিলিস্তিনের পক্ষ নিয়ে নিলেন, এরকম কিন্তু চিন্তা ভাবনা সবার আসছে। সমাজবিভার্স, এই আসলেই তিনি একজন ধর্মপ্রিয় ব্যক্তি, আমরা এটা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তার শেষ বয়স চলে এসেছে, তারপরেও বাংলাদেশের এই করুণ অবস্থায় তিনি হাল ধরেছেন, এটা কিন্তু আমাদের জন্য বেশি পাওয়া। কেননা
তিনি ছাড়া বাংলাদেশে অন্য কেউ যদি অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরতেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস, যে আসলে কোনো দেশ থেকে এই বাংলাদেশকে সাহায্য করতো না, তারা করতো না কোনো রকম। আপনি ফিনান্সিয়াল বলেন, যে কোনো ব্যাপারে তারা কোনো রকম আপনাকে সাপোর্ট করতো না। আপনি এক্সপোর্ট ইম্পোর্ট যে ক্ষেত্রে আপনি বলেন না কেন, ওরা কোনো সাপোর্ট করতো না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসায় অনেক দেশ তাকে নেতা মানেন এবং অনেক দেশ তাকে সম্মান করেন, টিচার মানেন, এবং তিনি নোবেল বিজয়ী একজন ব্যক্তি, তার সম্মান অবশ্যই সবার উপরে। এটা শেখ হাসিনা নয় যে রোহিঙ্গাদেরকে ঢুকাইছে যে আমার একটা নোবেল মিনিমাম দিক, কিন্তু তিনি পাননি, এটা একটা তার আফসোস। সন্দীপার্স, আপনাদের এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে দিন, এবং ডক্টর ইউনূস সম্পর্কে আপনাদের কি মন্তব্য, কতদিন তিনি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে রাখলে একটা সুষ্ঠু পর্যায়ে যাবে বাংলাদেশ এবং তারপর নির্বাচন দিলে ভালো হয় বলে আপনি মনে করেন, অবশ্যই আমাদের কমেন্টে দিন। আজকে এই পর্যন্ত, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।